আচ্ছা, সরাসরি আজকের এই বিশ্লেষণে ঢোকা যাক। আজকের এই আলোচনাকে ভাষা আর মানব সমাজের আন্তঃসম্পর্ক নিয়ে একটা এসেনশিয়াল ইউনিভার্সিটি লেকচার হিসেবেই ধরে নিতে পারি আমরা। সাধারণত আমরা ভাবি ভাষা মানে তো শুধুই কিছু শব্দ আর গ্রামার, তাই না? কিন্তু মানুষের সমাজ, সংস্কৃতি আর আমাদের আইডেন্টিটির সাথে এটা যে ঠিক কতটা গভীরভাবে জড়িয়ে আছে, আজ সেটাই উন্মোচন করব আমরা। আজকের এই আলোচনার সিলেবাসটা একটু দেখে নেওয়া যাক। সোশিওলিঙ্গুইস্টিক্সের ভিত্তি, ভাষার বৈচিত্র্য ম্যাপিং, ভাষার সংস্পর্শ, ভাষা পরিবর্তনের প্রক্রিয়া এবং ভাষা, সংস্কৃতি আর চিন্তাধারা। একদম বেসিক ডেফিনিশন থেকে শুরু করে হাই লেভেল থিওরিতে যাব আমরা। তো মডিউল 1, সোশিওলিঙ্গুইস্টিক্সের ভিত্তি। চলুন প্রথমেই ক্লিয়ার করে নিই যে পড়াশোনার এই নির্দিষ্ট ক্ষেত্রটা আসলে কী নিয়ে কাজ করে। এখানকার সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্টটা হচ্ছে সোশিওলিঙ্গুইস্টিক্স একদম রিয়েল লাইফ কথাবার্তা নিয়ে কাজ করে। একটু ভাবলেই বুঝবেন, ক্লাসরুমে প্রফেসরের সাথে কিন্তু ঠিক সেভাবে কথা বলা হয় না যেভাবে আমরা বন্ধুদের আড্ডায় কথা বলি, তাই না? মানে চারপাশের পরিবেশ, বয়স আর সোশ্যাল ক্লাসের সাথে সাথে আমাদের ভাষাও কিন্তু অনবরত বদলে যায়। আর এই বিষয়টা ইতিহাসের একটা চমৎকার বাঁক আমাদের সামনে তুলে ধরে। 1960-এর দশকে আমেরিকান লিঙ্গুইস্ট উইলিয়াম ল্যাবভের সেই ব্রেকথ্রু কাজের আগে একাডেমিক দুনিয়ায় কিন্তু সাধারণ মানুষের দৈনন্দিন কথাবার্তাকে রীতিমতো ইগনোর করা হতো। তখন সবার ফোকাস ছিল শুধু রিজিড গ্রামার বা ব্যাকরণের নিয়মের দিকে। ল্যাবভ নিউ ইয়র্কে মানুষের রিয়েল লাইফ কথাবার্তা আর সোশ্যাল ক্লাসের ভাষার পার্থক্য নিয়ে কাজ করলেন, আর পুরো ফিল্ডটাই একদম বদলে গেল। তবে সমাজ কিভাবে ভাষাকে ম্যানিপুলেট করে সেটা দেখার আগে নোয়াম চমস্কির মতো স্কলারদের কথাটা একবার মনে করা দরকার। 1957 সালে তিনি বলেছিলেন, ভাষা হচ্ছে অনেক ছোট ছোট বাক্যের সমষ্টি, একটা কমপ্লিট সিস্টেম যা সব জায়গায় ব্যবহৃত হয়। এই ছোট ছোট বাক্য আর স্ট্রাকচার দিয়েই কিন্তু পুরো মানব সমাজ তাদের সোশ্যাল লাইফ তৈরি করে। এবার যাচ্ছি আমাদের মডিউল 2-এ, ভাষার বৈচিত্র্য ম্যাপিং। একটা সিঙ্গল ভাষা স্পিকারের উপর ডিপেন্ড করে কিভাবে আলাদা আলাদা রূপে ভেঙে যায় সেটা এবার এক্সপ্লোর করব আমরা। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বা মান ভাষা আর ডায়ালেক্ট বা উপভাষার মধ্যকার ডিফারেন্স। সমাজ, রাজধানী বা ক্ষমতার জোরে স্ট্যান্ডার্ড ভাষা স্পেশাল স্টেটাস পায়, স্কুল আদালতে ব্যবহৃত হয়। কিন্তু ভাষাবিজ্ঞানীদের কাছে, তাদের কাছে ডায়ালেক্ট কোনোভাবেই নিচু স্তরের কিছু নয়। রিজনাল বা সোশ্যাল এই ভেরিয়েশনগুলো লিঙ্গুইস্টিক্যালি স্ট্যান্ডার্ড ভাষার একদম সমান মর্যাদার। ডায়ালেক্ট তো গেল, এরপর আসে রেজিস্টার। এটা আবার অঞ্চলের উপর নির্ভর করে না, নির্ভর করে সিচুয়েশন বা প্রফেশনের উপর। মানে ধরুন, টেনিস খেলায় লাভ মানে হচ্ছে 0, আবার ক্রিকেটের ডাক মানে 0 রান। একই কথা, কিন্তু সিচুয়েশন বদলালে পুরো শব্দটাই বদলে যাচ্ছে। এটাকে আরও স্পেসিফিক করতে স্কলার M.A.K. হ্যালিডে 1978 সালে রেজিস্টারের 3টে পার্টের কথা বলেছেন: ফিল্ড, মোড আর টেনর। মানে টপিকটা কি, কথা বলা হচ্ছে নাকি লেখা হচ্ছে, আর মানুষগুলোর মধ্যে সম্পর্ক কেমন, এই 3টে জিনিস একসাথে মিলে ঠিক করে দেয় যে আমরা ঠিক কোন স্টাইলে কথা বলবো। চলে আসছি মডিউল 3-এ, ভাষার সংস্পর্শ। দুটো একদম আলাদা ভাষার গোষ্ঠী যখন সামনাসামনি হয় তখন কি অদ্ভুত সব ঘটনা ঘটে সেটাই এখন দেখব। ভাষার এই ইভলিউশনটা কিন্তু দারুণ। পিজেন হচ্ছে মূলত ব্যবসা বা ইমার্জেন্সি কমিউনিকেশনের জন্য তৈরি একটা খুব বেসিক ব্রিজ। এর কোনো নেটিভ স্পিকার থাকে না। কিন্তু যখন নতুন বাচ্চারা জন্ম নেয় এবং এই পিজেনটাকেই তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে শেখে, তখন সেটা একটা ফুল ফ্লেজড কাঠামোগত ক্রিওল ভাষায় রূপ নেয়। জমাইকা বা হাইতির ভাষাগুলো কিন্তু এভাবেই তৈরি হয়েছে। বাই দ্য ওয়ে, একটা দারুণ ঐতিহাসিক ফ্যাক্ট শেয়ার করি। এই পিজেন শব্দটাই কিন্তু ভাষার সংস্পর্শ থেকে এসেছে। 1900 শতকে চীনারা যখন ইংরেজি বিজনেস শব্দটা ঠিকমতো উচ্চারণ করতে পারত না, তখন সেটাকে তারা বলতো পিজেন। সেই ভুল উচ্চারণ থেকেই এই নামটা রয়ে গেছে। মডিউল 4, ভাষা পরিবর্তনের প্রক্রিয়া। মানুষ আর সংস্কৃতি কিভাবে একদম রিয়েল টাইমে নিজেদের প্রয়োজনে একাধিক ভাষাকে ব্লেন্ড করে ফেলে, এখন আমরা সেই ডাইনামিক মেকানিজমটা এক্সপ্লোর করব। বাইলিঙ্গুয়াল বা দ্বিভাষিক মানুষেরা যখন খুব ফ্লুয়েন্টলি এক ভাষা থেকে অন্য ভাষায় সুইচ করেন, যাকে আমরা কোড সুইচিং বলি, স্কলাররা দেখেছেন এটা মোটেও এমনি এমনি হয় না। এর পেছনে খুব স্ট্র্যাটেজিক সোশ্যাল কারণ থাকে। হয়তো কোনো মেমোরি গ্যাপ ঢাকার জন্য, কিংবা
নিজের আইডেন্টিটি শো অফ করতে, আবার কখনো বাচ্চাদের উপর কন্ট্রোল নেওয়ার জন্য পেরেন্টসরা হঠাৎ করেই ভাষা বদলে ফেলেন। এই দুই ধরনের কোড সুইচিং আলাদা করাটা কিন্তু বেশ জরুরি। ম্যাটাফরিক্যাল কোড সুইচিংয়ে দেখা যায় ক্যাজুয়াল আড্ডার টোন বদলাতে হঠাৎ ফর্মাল ভাষার ব্যবহার হচ্ছে। অন্যদিকে কনভারসেশনাল কোড সুইচিং হল আরও চমৎকার। এটা প্রমাণ করে যে স্পিকারের একই সাথে দুটো আলাদা গ্রামাটিক্যাল সিস্টেমের উপর মাস্টার লেভেলের দখল আছে, কারণ তারা টপিক বা সিচুয়েশন না বদলেই বাক্যের ঠিক মাঝখানে কোড চেঞ্জ করে ফেলতে পারেন। কালচারগুলো কিন্তু বড়োইং বা ধার করার মাধ্যমেও অন্য ভাষাকে অ্যাবজর্ভ করে। এর রেঞ্জ অনেক বড়। হয়তো পিৎজা বা বার্গারের মতো শব্দ কোনো চেঞ্জ ছাড়াই সরাসরি ঢুকে গেল, অথবা একটু মডিফাই করে নিল। যেমন ধরুন ইংরেজি জাজ শব্দটা বাংলায় হয়ে গেল জজ। এমনকি কখনো কখনো অন্য ভাষার পুরো বাক্যের স্ট্রাকচারটাই ধার করে ফেলে মানুষ। অবশেষে আমাদের ফাইনাল মডিউল, ভাষা, সংস্কৃতি এবং চিন্তাধারা। এটা আমাদের আজকের আলোচনার একদম থিওরিটিক্যাল ক্লাইম্যাক্স। শব্দ আর রিয়ালিটির মধ্যকার ফিলোসফিক্যাল সম্পর্কটা এবার দেখব আমরা। ভাষা আর সংস্কৃতির সম্পর্কটা কিন্তু পুরোপুরি টু ওয়ে স্ট্রিট বা দ্বিমুখী। কালচার ঠিক করে দেয় কোন শব্দগুলো এক্সিস্ট করবে। যেমন প্রাচীন রোমানদের মডার্ন টেকনোলজির কোনো শব্দ ছিল না, আবার ভাষা একটা পাওয়ারফুল সোশ্যাল ভেহিকল হিসেবে কাজ করে। এটা যেমন ট্রেডিশন বা ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে, ঠিক তেমনি কানাডার ইংরেজি ফরাসি টেনশনের মতো মাঝে মাঝে সমাজে বিভেদও তৈরি করে। আর এখান থেকেই আসে ১৯২৯ আর ১৯৪০ সালের সেই বিখ্যাত স্যাপের-হোয়ার্ফ হাইপোথিসিস। এই থিওরি বলছে আমরা প্রকৃতিকে আসলে যেমনটা দেখি ব্যাপারটা ঠিক তেমন নয়, বরং আমাদের জানা ভাষার যে ছাঁচ বা লেন্স, আমরা শুধু সেটা দিয়েই পুরো রিয়ালিটি বা বাস্তবতাকে জাজ করি। মানে আমাদের ভাষাই আমাদের চিন্তার জগৎটা তৈরি করে দেয়। এই হাইপোথিসিস আমাদেরকে দুটো কনসেপ্টের মুখোমুখি দাঁড় করায়। একটা হলো স্ট্রিক্ট ডিটারমিনিজম, যা বলে ভাষা হচ্ছে চিন্তার একটা কারাগার, এটা পুরোপুরি আমাদের চিন্তাকে কন্ট্রোল করে। আর অন্যটা হলো একটু সফট রিলেটিভিটি, যা বলছে ভাষা কোনো কারাগার নয়, বরং একটা ইনফ্লুয়েন্সিয়াল লেন্স। নেটিভ ল্যাঙ্গুয়েজের ওপর বেস করে একজন মানুষ কেবল একভাবে চিন্তা করতে শেখে। অন্যদিকে যারা স্যাপিও-ওয়েরফ থিওরির বিরোধিতা করেন, তারা নিয়ে আসেন ক্লোক থিওরি। তাদের দাবি হল মানবীয় চিন্তাধারা একদম ইউনিভার্সাল, আর ভাষা হচ্ছে জাস্ট একটা ক্লোক বা পোশাক যা সেই চিন্তাকে ঢেকে রাখে। তাদের মতে আমরা যে কোনো ফিলিং বা চিন্তাই পৃথিবীর যে কোনো ভাষায় একদম পারফেক্টলি এক্সপ্রেস করতে পারি। আজকের এই এক্সপ্লেনার শেষ করার আগে একটা গভীর ভাবনার বিষয় ছেড়ে যেতে চাই সবার জন্য। মানুষের মনের সবচেয়ে গভীর আর প্রোফাউন্ড চিন্তাধারাগুলো, এগুলো কি মানুষের একদম নিজস্ব সৃষ্টি, নাকি দৈবক্রমে যে ভাষায় কথা বলা হয় সেই ভাষার লিমিটেড শব্দভাণ্ডারই অজান্তে এই চিন্তাগুলোকে কনস্ট্রাক্ট করে দিচ্ছে? একটু ভেবে দেখবেন।